জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিকেলে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি। 31st নাইটে ঝুঁকিপূর্ণ উদযাপন নয় বলছে বিশেষজ্ঞরা, আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ। বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল 2024 সাল, বিশ্বব্যাপী আলোচনায় ছাত্র জনতার আন্দোলন ও হাসিনার পতন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/@2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বিকেলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। এ সময় সমন্বয়কদের মধ্যে কোনো বিভেদ নেই বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বছরের শেষ দিনে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কর্মসূচির আগের দিন শুরু হয় নাটকীয়তা, যার সূচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পর। জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত এরপর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। প্রায় 3.5 ঘন্টা বৈঠকের পর গণমাধ্যমের সামনে আসেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জানান, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘোষণাপত্রের পক্ষে ছাত্র জনতাকে মাঠে থাকার আহ্বান জানান তিনি। আমরা ঢাকা শহরে 5ই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো। এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্লেমেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাবো। আমরা দেশের মানুষ সমর্থন জানাবে, যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রক্লেমেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। প্রায় আধা ঘন্টা পর গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হয়নি বলেও জানান নেতারা। আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়, মতামত দেওয়া হয়, ডিসকাশন হয়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য দলের মতামত সাপেক্ষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। কয়েকদিনের মধ্যেই এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। পরবর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের আমির।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী আকবর হোসেন সুমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন, আপনি শুনতে পাচ্ছেন? ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সমাগম কেমন দেখছেন? আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ বুশরা। প্রায় 14 বছর পরে প্রকাশ্যে এরকম একটি সমাবেশ করছে বাংলাদেশ ছাত্র শিবির, অর্থাৎ 2010 সালে কেন্দ্রে গত لحياة البطل القائد يحيى السنوار ذلك المقاتل العنيد الذي أمضى ربع قرن من الزمان في سجون الاحتلال وخرج من تلك السجون مقاتلا مستلا سيفه يأبى الاستسلام حتى الرمق الأخير قد نفذت ذخيرته ونفذت مؤونته وأبى إلا أن يعلمنا درسا خالدا في التاريخ بأن العظماء لا يموتون وأنه كما قال سيد قطب رحمه الله إن كلماتنا تبقى ميتة لا حراك فيها أعراسا من الشموع فإذا متنا لأجلها عاشت وانتفضت بين الأحياء والأحياء لا يتبنون الأموات সরকার পতনের যে আন্দোলন ছিল তারপরে বাংলাদেশে স্বস্তি ফিরেছে আন্দোলনের মধ্য দিয়ে সেই গুরুত্বপূর্ণ অংশ জেলে কাটিয়েছেন, জেল থেকে বের হয়েছেন সংগ্রামী হিসেবে এবং এই সম্মেলনে উপস্থিত হবেন শাহাদাতের আগ পর্যন্ত জামায়াতে ইসলামের আমির থাকা শেষ বিন্দু দিয়ে তিনি লড়ে গেছেন এবং তিনি এক শিক্ষা দিতে চেয়েছেন উম্মাহকে। ধন্যবাদ সুমন আপনাকে। এই উম্মতের জীবন সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে শহীদ সাইয়্যিদ কুতুবের কথা। তিনি বলেছেন, আমাদের কথাগুলো, আমাদের শব্দগুলো মৃত, এই শব্দগুলো তখনই জীবিত হয়ে ওঠে যখন ধন্যবাদ সুমন আপনাকে। 31st নাইটে আতশবাজি ফোটানোর কারণে গত 7 বছরে শব্দ দূষণ বেড়েছে 74 ভাগ, বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ, পশু পাখি সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। ঘটেছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বাড়ির ছাদে এমন ঝুঁকিপূর্ণ উদযাপনে নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগে এলাকা নির্দিষ্ট করে দেওয়া সহ আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি স্বপ্নমের রিপোর্ট। ইংরেজি নতুন বছর বরণ করতে দেশে প্রতি বছরই উৎসবের নামে আতশবাজি ফুটিয়ে বিকট শব্দ সন্ত্রাস করা যেন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। অথচ মাত্র বছর কয়েক আগেই পটকা ও আতশবাজির শব্দে ভয় পেয়ে মারা যায় তানজিম উমায়ের নামে এক শিশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ এবং প্রকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ হলেও বেশিরভাগ মানুষই তা জানে না। গর্ভবতী নারীরা, শিশুরা, বয়স্ক মানুষজন এবং অসুস্থ এবং শিক্ষার্থী যারা আছে তারা এই শব্দ দূষণের বিষয়টি, আতশবাজি ফোটানোর বিষয়টি নিতে পারে না। মাঝরাতে আমরা এই আতশবাজিটা হচ্ছিল পড়ে, তখন হচ্ছিল পাখির ঘুমানোর সময়, হ্যাঁ, সে একটা গাছে বা কোথাও আশ্রয় নিয়ে ঘুমায়, তখন এমনিও আমাদের জনগণেরও তো সমস্যা হয়, পরিবেশে যারা হচ্ছিল অবস্থান করে যে পাখি বা জীবজন্তু তাদেরও কিন্তু এই জায়গাটা হলো ক্ষতিগ্রস্ত তারা হয়। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সবশেষ গবেষণায় দেখা যায়, গত 7 বছরে 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত গড়ে 90% সময় শব্দের মাত্রা 70 ডেসিবেল অতিক্রম করে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দূষণের এমন মহোৎসব থামানো যায় না বলে মনে করছেন পরিবেশবাদীরা। আমরা হচ্ছিল মনে করি যে প্রত্যেকটা এলাকাতেই অ্যাসোসিয়েশন আছে, ফ্ল্যাট মালিক সমিতি আছে, এলাকার সমিতি আছে, ধানমন্ডি অ্যাসোসিয়েশন, এরকম নানা সমিতি আছে। সেই জায়গাগুলোতে আমার মনে হয় ডিএমপি সহ পরিবেশ অধিদপ্তর থেকে সেগুলোকে একদম চিঠি দেওয়া উচিত যে আপনার এই বাসায় যদি ওরকমভাবে আমরা হলো দেখি, তাহলে আপনাদের এই বাড়ির যারা হলো অ্যাসোসিয়েশনে আছেন তাদের হলো শাস্তির আওতায় আমরা হচ্ছিল নিয়ে আসবো। 300 ফিটের বাণিজ্য মেলার মাঠে, অর্থাৎ যেখানে লোকালয় কম,
যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্ট হওয়ার সুযোগ কম, এরকম কিছু জায়গায় আমরা দেশীয় সংস্কৃতি ব্যবহার করে কিংবা কালচারাল প্রোগ্রাম ব্যবহার করে আমরা যদি এই ধরনের উদযাপনের অনেকগুলো জায়গাতে আমরা ব্যবস্থা করতে পারতাম, তাহলে এই ছাদে ছাদে আতশবাজি পোড়ানোর পাশবিক যে প্র্যাকটিসটি সেটি হয়তো বন্ধ হতো। আইন অমান্য করে আতশবাজি পোড়ানোর জন্য 1 মাস কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, পটকা ফোটালে 6 মাস কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল একটি বছর ছিল 2024 সাল। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপরই ক্ষমতায় আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া প্রতিটি মাসের কিছু ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার খোরাক জুগিয়েছে। ফিরে দেখা 2024 নিয়ে মানিক শিকদারের প্রতিবেদন। স্বাধীনতা 53 বছরের ইতিহাসে একটি স্মরণীয় বছর ছিল 2024। বছরের শুরু থেকেই প্রতি মাসেই এমন সব ঘটনা জন্ম হয়েছে যা ইতিহাসের পাতায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। জানুয়ারির 1 তারিখ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশে শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ড দেয় আদালত। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম, এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন। 5 জানুয়ারি ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে অগ্নি দুর্ঘটনায় মারা যায় 5 জন। 7 জানুয়ারি বিরোধী দলগুলোর বয়কটের মুখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় বসে। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। 29 ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 46 জন প্রাণ হারায়। ঢাকার রেস্টুরেন্ট ব্যবসায় পরে নেতিবাচক প্রভাব। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। $5 মিলিয়ন মুক্তিপণের বিনিময়ে 15 এপ্রিল জলদস্যুদের কবল থেকে মুক্তি পায় নাবিকেরা। এপ্রিলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় অশান্ত হয়ে ওঠে পাহাড়। বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের 5 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। মে মাস জুড়ে আলোচিত নাম ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তিনি 13 মে থেকে নিখোঁজ ছিলেন। 22 মে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। 26 মে ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানে। এ ঘটনায় 7 জনের মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা কোটা ফিরে পেতে রিটের আবেদনের প্রেক্ষিতে 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 6 জুন শুরু হয় কোটা আন্দোলন। জুলাই মাস জুড়ে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। 15 জুলাই পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগের সংঘর্ষে সারা দেশে প্রায় 25 জন নিহত ও শতাধিক আহত হয়। 17 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 19 জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। 28 জুলাই কারফিউ শিথিল করে সরকার। 6 সমন্বয়কে ডিবি অফিসে নিলে আন্দোলন আরও বেগবান হয়। 2024 সালের চরম নাটকীয়তার মাস আগস্ট। 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকার। 5 আগস্ট তীব্র গণ আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারত পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। রাতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির আদেশ দেয় রাষ্ট্রপতি। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদের আন্দোলনের মুখে 10 আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। 13 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার জোয়ার বয়ে যায়। ফ্যাসিবাদী সরকার পতনের পর আগস্ট জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়। প্রতিদিনই বিভিন্ন ইস্যুতে আন্দোলন ও সহিংসতার ঘটনা ঘটতে থাকে।
18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবক গণপিটুনিতে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। অক্টোবরের 17 তারিখ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নভেম্বর জুড়ে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে অস্থিরতা চলে। 26 নভেম্বর আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা চলে। এটা কি বাংলাদেশের নিজেদের গণ্ডিতেই ভৌগোলিক সীমার মধ্যেই থাকবে? 1 ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ 48 জনকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস দেয় হাইকোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে 2025 সালের শেষ দিকে অথবা 2026-এর মাঝামাঝিতে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। উত্তরাঞ্চল সহ দেশের কয়েক জায়গায় বেড়েছে শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। পৌষের মাঝামাঝি উত্তরাঞ্চল সহ দেশের কয়েক জায়গায় বেড়েছে শীতের দাপট। এতে দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.9 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে শীতকাল। ক্যালেন্ডারের পাতায় বাংলা পৌষ মাসের 16 তারিখ। এমন সময় দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসতে শুরু করেছে তীব্র শীত। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা থাকছে 9 থেকে 11 ঘরে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে হিম বাতাস। এতেই কাহিল এ জনপদের মানুষ। যখন আলু খেতে যাই আমরা লোকজন নিয়ে কাজ করি, তখন খুব প্রচুর ঠান্ডা, হাত পা মানে ঠান্ডা হয়ে যায়। কুয়াশা তো পড়তেছে কিন্তু বাতাস আছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তীব্র শীতের কবলে পড়েছে কুড়িগ্রামও। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীত কষ্টে পড়েছে সাধারণ মানুষসহ গৃহপালিত পশু পাখিও। উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিন ধরে স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ। তবে ঘন কুয়াশার সাথে তীব্র শীত জেঁকে বসায় বেড়েছে দুর্ভোগ। 10-12 দিন থেকে সূর্যের মুখ দেখা গেছিল, গতকাল থেকে হঠাৎ করে প্রচন্ড শীত পড়েছে। নীলফামারীতে গত 2 দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। সেই সাথে বইছে হিম শীতল বাতাস। এতে বিপর্যস্ত জনজীবন। খুব ঠান্ডা আর বাতাস, এত শীত আজকে, এত শীতের মধ্যে বেড়া যায় না। গাইবান্ধাতেও বইছে শীতল বাতাস, রয়েছে কুয়াশার দাপটও। সব মিলে শীত কষ্টে গ্রামীণ জনপদের মানুষ, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। শীত বেড়েছে মৌলভীবাজারেও। শীত থেকে বাঁচতে খড়কুটোর আগুনে উষ্ণতা খুঁজছেন সাধারণ মানুষ। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। সামরিক আইন জারির ঘটনায় অভিশংসনের পর এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা এটি প্রথম। সিউলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত পরোয়ানাটি অনুমোদন করেন। তবে কবে কিভাবে ইউনের গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। প্রেসিডেন্টের নিরাপত্তা বিভাগ বলছে যথাযথ প্রক্রিয়া অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা ব্যবহার করা হবে। তদন্ত কর্মকর্তারা জানান 6 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এই গ্রেফতারি পরোয়ানা। ইউনের আইনজীবী আদালতের এ আদেশকে অবৈধ দাবি করেছেন। গেল 3 ডিসেম্বর সবাইকে হতবাক করে দিয়ে দেশে সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন সুক ইউল। এই সিদ্ধান্তের জন্য অভিশংসিত করে তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। আর এরই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিকেলে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি।
31st নাইটের ঝুঁকিপূর্ণ উদযাপন নয় বলছে বিশেষজ্ঞরা, আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ। বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল 2024 সাল, বিশ্বব্যাপী আলোচনায় ছাত্র জনতার আন্দোলন ও হাসিনার পতন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।